প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমাদের যে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের বরিশাল বোর্ড 2025-এর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি। এখানে প্রথমেই দেখো বলা হয়েছে যে এটা শুধুমাত্র মার্চ 2022 সালের যতটুকু লেনদেন, শুধু সেই লেনদেনগুলোকেই এখানে দেওয়া হয়েছে। তো এখানে মার্চের 5 তারিখে বলা হয়েছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, তার মানে এখানে আমরা একটা সম্পত্তি বিক্রয়ের কথা দেখতে পাচ্ছি এবং সম্পদ বিক্রয় যদি বলা থাকে সেটাকে আমরা লিখতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর চলে যাচ্ছি মার্চ 8 তারিখ, বিনিয়োগের সুদ 25,000 টাকা পাওয়া গেল। বিনিয়োগের সুদ এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয় এবং এটা সাধারণত রেগুলার আমরা পেয়ে থাকি। এক বছরের মধ্যেই সাধারণত রেগুলার আমাদের এই আয়টা হয়ে থাকে, তাই এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছি মার্চের 12 তারিখ, নতুন পণ্যের গবেষণা ব্যয়। যখনই আমরা নতুন পণ্যের গবেষণা ব্যয়, পণ্য ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, এই জিনিসগুলো দেখব, প্রত্যেকটাকে আমরা লিখে দিব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং এটা নিয়ে তোমার আর কোনো চিন্তাই করতে হবে না, গবেষণা ব্যয় থাকা মাত্রই সেটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি মার্চ 15, দালান কোঠা নির্মাণ। দালান কোঠা মাঝে মাঝে দেখবে দালান কোঠা ক্রয়ের কথা বলা থাকে, আবার নির্মাণও কিন্তু থাকতে পারে, দুইটা কিন্তু সেম জিনিসই বোঝায়। তো এটাকে আমরা ধরে নিই যে একটা সম্পদ বেড়ে যাচ্ছে বা সম্পদ ক্রয় করার কথা এখানে বলা হয়েছে। যেহেতু সম্পদ ক্রয় করার কথা বলা হয়েছে তাই আমরা এটাকে বলতে পারি মূলধন জাতীয় ব্যয়, কারণ সম্পদ ক্রয় বা সম্পত্তি অর্জন যখন বলা থাকবে সেটা সরাসরি হয়ে যাবে মূলধন জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি মার্চের 18 তারিখ, এখানে বলা হয়েছে বিজ্ঞাপন 20,000 টাকা 5 বছরের জন্য। যখনই দেখবে বিজ্ঞাপন একটা খরচ দেওয়া হয়েছে, পাশাপাশি ব্র্যাকেট দিয়ে এরকম বছরের সংখ্যাও সাথে লিখে দেওয়া হয়েছে, তখনই বুঝে নিবে এটার মধ্যে দুইটা বিষয় ইনক্লুডেড থাকবে। একটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাব এবং আরেকটা থাকবে মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তাহলে দেখো এটার হিসাবটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল 5 বছরের জন্য। তাহলে 5 বছরের জন্য এখানে টোটাল প্রদান করা হয়েছে 20,000 টাকা। 5 বছরের জন্য প্রদান করা হয়েছে 20,000 টাকা। এখন এক বছরের যতটুকু হিসাব সেটা হবে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি যে 4 বছরের হিসাবটা থাকবে সেই 4 বছরের হিসাবটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এক বছরের যতটুকু সেটা হবে মুনাফা জাতীয় ব্যয় এবং 4 বছরের যে হিসাবটা সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি মার্চের 20 তারিখ, ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ, মূলধন বিনিয়োগ, সম্পত্তি বিক্রয়, এগুলো যখন বলা থাকবে তখনই আমরা সেটাকে লিখে দিব মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এটা কি হয়ে যাবে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব। তারপর দেখো বলা হয়েছে মার্চ 25, দালান কোঠার ভাড়া প্রাপ্তি। দেখো দালান কোঠা তুমি ভাড়া দিয়েছো, সেই ভাড়াটা কি আমরা সাধারণত রেগুলার ভাড়া পাই, মাসে মাসে ভাড়া পেয়ে থাকি। সো এটাও কিন্তু দেখো এক বছরের কম সময়ের জন্য এবং রেগুলার আমরা একটা আয় অর্জন করতে পারছি, যেহেতু এটা একটা আয় সো এটা আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছি মার্চের 28 তারিখ, যন্ত্রপাতি ক্রয়। দেখো এখানে কিন্তু আরো একটা সম্পদ ক্রয়ের কথা বলা হয়েছে, সো যেহেতু এখানে আমরা সম্পদ ক্রয় করছি সো এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। এরপর চলে যাই মার্চের 31 তারিখ, উপযোগ বিল পরিশোধ। তাহলে উপযোগ বিল পরিশোধ এটাকে আমরা বলতে পারি এক ধরনের ব্যয়, সো এই ব্যয়টাকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে দেখো ইতোমধ্যে কিন্তু আমরা সবগুলো লেনদেনই ব্যাখ্যা করে ফেললাম। এখন আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্রশ্নে।
কতে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। আমরা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দুইটা দেখেছি, একটা হচ্ছে পণ্যের গবেষণা ব্যয় এবং আরেকটা দেখলাম এই বিজ্ঞাপন বাবদ শুধু 4 বছরের জন্য যতটুকু খরচ হয়েছে সেই অংশটা। এখন তাহলে আমরা একটু দেখি 4 বছরের জন্য ঠিক কতটুকু আমাদের খরচ হয়েছে, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। 20,000 টাকা, এটা কিন্তু টোটাল 5 বছরের জন্য। তাহলে 20,000 টাকাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 বছরের যতটুকু অ্যামাউন্ট সেটা পেয়ে যাব এবং 1 বছরে আমরা পেয়ে যাচ্ছি 4,000 টাকা। তাহলে 1 বছর যেহেতু 4,000, এবার বাকি 4 বছরের অ্যামাউন্টটাও কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে 1 বছরে যদি 4,000 হয়, 4 বছরটা কি হবে, 4 দিয়ে গুণ করলেই আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে টোটাল আসছে কত, 16,000 টাকা। এখন দেখো এই প্রসেসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 20,000 ইন্টু 4/5, তার মানে 5 দিয়ে ভাগ করে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই যে টোটাল 16,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দুইটা দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি পণ্যের গবেষণা ব্যয় যেটা কিনা 45,000 টাকা, আর একটা দেখতে পাচ্ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 16,000 টাকা। তাহলে দুইটা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 61,000 টাকা টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত 3টাই হয়ে থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। যদি কোনো মূলধন বিনিয়োগ করো সেই মূলধন বিনিয়োগটা চলে আসবে, তারপর যদি তুমি ঋণ গ্রহণ করো সেই ঋণ গ্রহণটা আসবে, এবং আরেকটা হতে পারে কোনো সম্পত্তি বিক্রয়। তাহলে এই রিলেটেড যা যা কিছু আসবে সবই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এখন দেখো এই যে প্রথমেই 5 তারিখে বলা হয়েছিল পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, তাহলে এটা আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে আমরা মার্চের 20 তারিখে দেখেছি ঋণ গ্রহণ করা হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে দেখো এই দুইটাই কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, আর কোনো লেনদেনে কিন্তু আমরা এরকম মূলধন জাতীয় প্রাপ্তি কিছু পাচ্ছি না। তারপর বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বের করো। এখন তাহলে একটু দেখি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো, যেগুলো কোনো সম্পত্তি ক্রয়কে নির্দেশ করবে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো মার্চের 15 তারিখে আমরা একটা দেখতে পাচ্ছি দালান কোঠা নির্মাণ। দালান কোঠা নির্মাণ এটা যেহেতু সম্পত্তি অর্জন বা সম্পত্তি ক্রয় রিলেটেড, তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। আরেকটা আমরা দেখতে পাচ্ছি মার্চের 28 তারিখ যন্ত্রপাতি ক্রয়, যেখানে বলা হয়েছে 33,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম মার্চের 5 এবং 20 তারিখেরটা চলে যাবে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে, আর 15 আর 28 তারিখেরটা চলে যাবে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। এখন তাহলে আমরা দেখি কিভাবে আমরা অ্যান্সারটা লিখবো। এই যে দেখো অবশ্যই এখানে হেডিংটা আমাদের মাস্ট ইউজ করতেই হবে। দেখো এখানে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে আমরা দুইটা পেয়েছিলাম, মূলধন পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করেছি 75,000, ঋণ গ্রহণ করেছি 1 লক্ষ টাকা। আর মূলধন জাতীয় ব্যয়ের মধ্যেও কিন্তু আমরা দুইটা পেয়ে গেছি, একটা হচ্ছে দালান কোঠা নির্মাণ এবং আরেকটা পেয়েছি যন্ত্রপাতি ক্রয়। তাহলে দেখো 75,000 এবং 1 লাখ টোটাল যোগ করলে আমরা টোটাল মূলধন জাতীয় প্রাপ্তি পেয়ে যাচ্ছি 1,75,000 টাকা। আর এখানে যদি আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে 3 লাখ এবং 33,000 টাকা, দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল 3,33,000 টাকা মূলধন জাতীয় ব্যয়। ওকে, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তাহলে আবার একটু আমরা রিপিট করি। তো প্রথমে আমরা এখানে কি পেয়েছি, প্রথমে আমরা নির্ণয় করেছি কিভাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করা যায়, তারপর আমরা দেখলাম কিভাবে মুনাফা জাতীয় আয় আর ব্যয় বের করতে হয়, এরপর সবার শেষে আমরা দেখলাম কিভাবে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং কিভাবে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে হয়। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।